হ্যালো ভিউয়ার্স, লিগ্যাল পয়েন্ট বাংলা থেকে আমি অ্যাডভোকেট সুব্রত শীল আপনাদের আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করছি যে অ্যাগ্রিমেন্ট ফর সেল। এই অ্যাগ্রিমেন্ট ফর সেল আপনারা সবাই জানেন যে এটা একটি আপনারা সম্পত্তি যখন কেনেন তখন এই অ্যাগ্রিমেন্ট ফর সেল করতে হয়, এবং এটা হচ্ছে জীবনের খুবই একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ মানুষ বারবার কিন্তু সম্পত্তি ক্রয় করে না, একবার দুবার জীবনের একটা ঘটনা ঘটে যখন আপনি কিন্তু সম্পত্তি ক্রয় করছেন। এবং আপনারা সবাই জানেন যে একটি সম্পত্তি ক্রয় করার আগে কিন্তু একটি অ্যাগ্রিমেন্ট করতে হয়, এবং এই অ্যাগ্রিমেন্ট ফর সেল যেটা আমি আলোচনা করছি সেটা হচ্ছে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট সেকশন 10-এর আওতাভুক্ত এটা হয়। এবং এটা কিভাবে হয় এবং এখানে কি কি থাকে, এবং এই অ্যাগ্রিমেন্ট ফর সেল যদি কেউ পালন না করে তাহলে কী তার প্রতিকার আছে। দেখুন, এই অ্যাগ্রিমেন্ট ফর সেলে কিন্তু দুই যে ভেন্ডার বা সেলার এবং পারচেজার দুজনের কিন্তু পুরো নাম অ্যাড্রেস কিন্তু এখানে থাকবে। নাম অ্যাড্রেস বলতে আমরা এখন সবাই জানি যে আধার কার্ডটা হচ্ছে একটি ম্যান্ডেটরি একটি ডকুমেন্ট। এখানে কিন্তু আধার কার্ড অনুযায়ী দুই পার্টির সেলার এবং ভেন্ডারের কিন্তু নাম, বাসস্থান এবং যাবতীয় যে তার রিলিজিয়ান, এটা কিন্তু প্রথমেই কিন্তু এই অ্যাগ্রিমেন্ট ফর সেলে কিন্তু থাকে। এরপরে কিন্তু মেন ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আপনার সম্পত্তি। কোন সম্পত্তি, তার দাগ নম্বর বা অর্থাৎ আইডেন্টিফিকেশান, যেটা আমরা দাগ নম্বর, খতিয়ান নম্বর এবং জায়গাটা নিয়ে আমাদের এখানে কিন্তু এই অ্যাগ্রিমেন্ট সেলের মধ্যে উল্লেখ করতে হয়। আগেই বলেছি, দাগ নম্বর, খতিয়ান নম্বর, মৌজা এবং থানা এবং জায়গাটার সঠিক আইডেন্টিফিকেশান মানে অঞ্চল, সেটা কিন্তু এই অ্যাগ্রিমেন্ট ফর সেলে কিন্তু পরিচয়টা আমাকে দিতে হবে। এবং এখানে আরেকটি পরিচয় দিতে হবে যে আপনি এই যে সম্পত্তিটা যেটা আপনি এখানে দেখাচ্ছেন সেটা কতটা আপনি কিনছেন এবং তার প্রকৃতি কী, মানে ক্যারেক্টার কী, এটা বাস্তু না শালি না আপনার এমনি ডাঙা জমি, এটা কিন্তু বিশেষভাবেই কিন্তু উল্লেখ করতে হবে। এরপরে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কন্ডিশান। এই কন্ডিশানটা কিন্তু এই অ্যাগ্রিমেন্ট ফর সেলের কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। এখানে হচ্ছে কন্ডিশান বলতে আমরা যেই ডেটে আপনি এই অ্যাগ্রিমেন্ট ফর সেলটা আপনারা সই করছেন, অর্থাৎ পার্টিরা সই করছে, সেই দিন থেকে কত মাসের মধ্যে আপনি রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করবেন। অর্থাৎ এটা 1 মাস হতে পারে, 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে। এই ডেটটা কিন্তু ওখানে লিখতে হবে যে এই এত তারিখের মধ্যে কিন্তু রেজিস্ট্রেশনের কাজ এবং ডেলিভারি অফ পজেশনটা আমাকে সম্পন্ন করতে হবে। এরপরে যেটা এখানে অ্যাগ্রিমেন্ট ফর সেলে যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে চেন অফ ডিড অথবা পিট দলিল, সেলারের যাবতীয় যে আগের যেসব ডিডগুলো হয়েছে, পিট দলিলগুলো হয়েছে বাংলাতে বলে, সেই পুরো টোটাল চেন অফ ডিডের বিষয়বস্তু কিন্তু এখানে লিখতে হবে। সেলার কার থেকে নিয়েছে, সে যার থেকে নিয়েছে, সে কার থেকে নিয়েছে, এই রকম কিন্তু টোটাল একদম পর্চাতে যার শেষ নাম আছে সেই থেকে কিন্তু এগুলো স্টার্ট হবে। এরপরে কিন্তু এই অ্যাগ্রিমেন্ট ফর সেলের মধ্যে যেটা মেন লিখতে হবে সেটা হচ্ছে টাকার অঙ্ক। এখানে কিন্তু আপনার টাকার অঙ্ক অর্থাৎ সম্পত্তির ভ্যালুয়েশনটা কিন্তু লিখতে হবে, এবং এখানে কত টাকা অ্যাডভান্স পারচেজার সেলারকে দিচ্ছে সে টাকাটাও কিন্তু সম্পূর্ণভাবে এখানে লিখতে হবে, মেনশন করতে হবে। এবং পরবর্তী যদি কোনো ডেট থাকে সেই ডেটের মধ্যে কবে কবে এই যে বকরি যেটা ভ্যালু থাকে, কনসিডারেশন প্রাইস, সেটা পারচেজার যে পেমেন্ট করছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এবং এখানে একটি জিনিস উল্লেখ করতে হবে যে টোটাল যে কনসিডারেশন ভ্যালুটা দেওয়ার পরেই কিন্তু সেলার এটা রেজিস্ট্রি করে দেবে। এবার এটা আমি আপনাদের বলে দিই যে কত টাকা স্ট্যাম্প ভ্যালুর উপর কিন্তু এই অ্যাগ্রিমেন্ট ফর সেলটা হবে। দেখুন, যদি টাকার অ্যামাউন্ট বা কনসিডারেশন অ্যামাউন্ট যদি খুব বড় হয়, ধরুন 50 লাখ, 2 কোটি, 1 কোটি এরকম যদি হয়, তাহলে কিন্তু আমি বলবো যে এই অ্যাগ্রিমেন্ট ফর সেলটা কিন্তু আপনারা রেজিস্ট্রি করে নেবেন। তাহলে এটা কিন্তু দুপক্ষের কাছে, পারচেজার এবং সেলারের কাছে একটি কিন্তু বড় এবং ইম্পর্টেন্ট একটি ডকুমেন্ট হয়ে কিন্তু রয়ে গেল। এবং পরবর্তী ক্ষেত্রে যদি কারোর কোনো অসুবিধা হয় তাহলে তারা কিন্তু এটা কোর্টের আশ্রয় নিতে পারে এবং কোর্টের মাধ্যমে এবং এটা ফয়সলা করে এটা পরবর্তী ক্ষেত্রে কিন্তু দলিল বা ডিড অফ সেল যেটা হয় সেটা কিন্তু হয়ে যায়। সেটা সম্বন্ধে আমি পরে আসছি। এখন দেখুন, যারা ধরুন যদি কম অ্যামাউন্টের যদি ভ্যালু থাকে, মানে লেনদেন
বা যদি বিক্রয় মূল্য থাকে, তাহলে কিন্তু আপনারা এটাকে নোটারি হিসেবেও কিন্তু আপনারা এটাকে করে নিতে পারেন। এই অ্যাগ্রিমেন্ট ফর সেলটাকে কিন্তু নোটারি দিয়ে করতে পারেন, এবং এখানে নোটারিতে কোনো বাধা ধরা কোনো স্ট্যাম্প পেপারের উপর এটা হয় না। কেউ 100 টাকাও করে, কেউ 10 টাকা কেউ করে, কেউ 500 টাকাও করে। এটার কিন্তু কোনো বাধা ধরা কিন্তু কোনো রুল নেই। দেখুন, এরপরে কিন্তু আমরা সবাই আশা রাখি যে এই অ্যাগ্রিমেন্ট ফর সেলের পর একেবারে কিন্তু ডিড অফ সেলটা হয়ে যায় এবং রেজিস্ট্রি হয়ে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয় না। এক্ষেত্রে যেই আপনি অ্যাগ্রিমেন্ট ফর সেল করে নিলেন, এখানে কিন্তু দুপক্ষই কিন্তু একটি বাইন্ডিংয়ের মধ্যে কিন্তু পড়ে যায়, এবং কোনো পক্ষ যদি কোনো রকম অনীহা প্রকাশ করে কি পরবর্তী ক্ষেত্রে যদি ডিড অফ সেল রেজিস্ট্রেশন করতে না চায়, তখন কিন্তু আপনাকে কোর্টের দ্বারস্থ হতে হবে। এখানে হচ্ছে সিভিল কেসের আন্ডারে কিন্তু সেকশন 34 অফ স্পেসিফিক রিলিফ অ্যাক্টের আওতায় কিন্তু আপনাকে এখানে ডিক্লারেশন চাইতে হবে, যে যাতে করে এই অ্যাগ্রিমেন্ট অফ সেলটা যেটা হয়েছে সেটাকে চালু করার জন্য বা ডিক্লারেশন চাওয়ার জন্য যে এটা আমাকে বিক্রি করা হোক, এবং এই কারণের জন্য যে সেলার আপনাকে বিক্রি করতে চাইছে না, এবং এখানে পারচেজার একটি ডিক্লারেশন চায় কোর্টের কাছে, যে যাতে করে আমার পক্ষে যেন ডিড অফ সেলটা যেন রেজিস্ট্রি করা হয়। অনেক ক্ষেত্রে কিন্তু এখানে কোর্ট একটি রায় দেয়, বেশিরভাগ ক্ষেত্রে কোর্ট একটি রায় দেয়, এবং এখানে 3 মাসের একটি সময় ধার্য করে, যেই 3 মাসের মধ্যে কিন্তু যে সেলার তাকে কিন্তু অর্ডার করা থাকে, সে যেন এটাকে ডিড অফ রেজিস্ট্রেশন ডিড অফ সেল করে দেয়, অর্থাৎ সম্পত্তিটাকে যেন 3 মাসের মধ্যে রেজিস্ট্রি করে পারচেজারের পক্ষে সে হ্যান্ডওভার করে দেয় পুরো সম্পত্তিটা। এই 3 মাসের মধ্যে যদি সেলার যদি পারচেজারকে যদি রেজিস্ট্রি না করে দেয়, তাহলে কোর্ট কিন্তু নিজেই তার নিজস্ব প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু পারচেজারের অনুকূলে কিন্তু সেল ডিডটা রেজিস্ট্রি করে দেয়, এবং এর জন্য একটি 10% কিন্তু একটি ইন্টারেস্ট বা কস্ট একটা ধার্য করে, সেটা পারচেজারকে এক্সট্রা পেমেন্ট করতে হয়। এখানে আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ আমি তথ্য দিয়ে দিই, যে পারচেজার যখনই আপনারা অ্যাডভান্স মানি বা যে কোনো সেল অ্যামাউন্ট যখন আপনারা দেবেন, তখন কিন্তু আপনারা ব্যাংকের মাধ্যমে অর্থাৎ চেক অথবা এনইএফটির মাধ্যমে কিন্তু সেলারেরকে কিন্তু টাকাটা প্রদান করবেন। এখানে কিন্তু ক্যাশ যতটা কম সম্ভব সেটাই প্রদান করার চেষ্টা করবেন। একেবারে যদি আপনি ক্যাশ না দেন, তাহলে সেটা হয় সবথেকে ভালো প্রক্রিয়া। তাহলে আশা করি বন্ধুরা, এই অ্যাগ্রিমেন্ট ফর সেলের মাধ্যমে আমি মোটামুটি আপনাদেরকে যাবতীয় এবং কিছু ইম্পর্টেন্ট তথ্য আপনাদের সরবরাহ করতে পেরেছি, এবং আপনারা সেটাকে মনোযোগ তার মধ্যে দিয়ে রাখবেন এবং এই জিনিসগুলো পালন করার চেষ্টা করবেন। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।